জেনজিরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চায়, তারা রাষ্ট্রের সংস্কার চায়, কিন্তু তারা কি কি সংস্কার চায় আর এই সংস্কারগুলোই কারা করবে? এই প্রশ্নের উত্তরগুলো জানতেই চ্যানেল 24 এর বিশেষ আয়োজন কোলগেট অ্যাক্টিভ সল্ট জেনজি, এবং আজকে আমরা এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এবং আজকে আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভিসি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন জীববিজ্ঞান অনুষদ প্রফেসর মাফরুহ সাত্তার স্যার, ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর প্রফেসর ডক্টর AKM রাশেদুল আলম স্যার, ধন্যবাদ। স্যারদের জন্য একটু তালি হয়ে যাক। শুরুতে যেটা বলছিলাম, জেনজিরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চায়, তার জন্য সংস্কার দরকার। কি কি সংস্কার চান আপনারা, শুনি একটু। আমরা অনেক সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। আমরা 15 বছরের দুঃশাসন থেকে কিন্তু ফিরে এই মুহূর্তে যেখানে আছি, আমরা চাই রাষ্ট্র সংস্কারের প্রথম সংস্কার হওয়া উচিত। 1972 সালের সংবিধান দিয়ে 2024 চলতে পারে না। আমরা জেনজিরা চাই এই যে সংবিধান 72-এর সংবিধান ফ্যাসিবাদী কাঠামোকে রূপ নিতে সাহায্য করেছে, সেই সংবিধান পুরোপুরিভাবে বাতিল করে নতুন একটি সংবিধান প্রয়োজন। ধন্যবাদ। নতুন সংবিধান চান। কারা কারা ওনার সাথে একমত একটু শুনি। কারা কারা সংবিধানের সংস্কার বা পরিবর্তন চান? সবাই চান। আচ্ছা, আর কি কি সংস্কার চান? আমি যদি একটু পুরোপুরি দ্বিমত নয়, তারপরেও আমি একটু দ্বিমত করি। আসলে যেই চাওয়াটা একেবারে পুরোপুরি বাতিল, এটা আমার মনে হয় যে পুরোপুরি বাতিল জিনিসটা হয়তো নিশ্চয় যেই অর্থে বলেছেন যে মূল স্পিরিটটা হচ্ছে যে আমরা যেই সংবিধান আমাদেরকে ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে সেই সংবিধান কি করে থাকে। কিন্তু এর সাথে কিন্তু শুধু সংবিধান না, এর সাথে মানুষগুলো জড়িত। যেই মানুষগুলো এই সংবিধানের অপব্যবহার করে এই ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছেন, সেই মানসিকতার যেমন প্রয়োজন, আবার যারা এর জন্য দায়ী ছিলেন তাদের সঠিক বিচারটা প্রয়োজন। সংবিধান কিন্তু এককভাবে পরিবর্তন করে কোনো লাভ হবে না। এর পরিবর্তন হতে পারে, এর সংস্কার হতে পারে, কিন্তু হয়তো আমূল পরিবর্তনের প্রয়োজন নাও হতে পারে। জি স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই যে সংবিধানই কি দায়ী? প্রথমে যেটা হতে হবে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের ব্যক্তির পরিবর্তন হতে হবে, চিন্তা চেতনা মানসিকতা, এবং প্রত্যেকের স্বীয় যে কার্য আছে, স্বীয় সত্তা, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ব্যক্তি পর্যায়ে এই স্পিরিটকে ধারণ করে আমরা যদি সামনে এগোতে পারি, তাহলেই কিন্তু সামষ্টিক পরিবর্তন আসবে। জি, আমার মনে হয় যে দুজন স্যারই বলছেন যে আমাদের ব্যক্তি পর্যায়েও সংস্কার প্রয়োজন, পরিবর্তন দরকার। আর কেউ আর কি সংস্কার দেখতে চাই? কোশ্চেনটা ছিল কোন কোন জায়গায় সংস্কার চাই। আমি ডিনাই করতেছি, কোশ্চেনটা হওয়া উচিত ছিল কোন কোন জায়গায় সংস্কার চাই না। ওকে, কোথায় চান না? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা। তো বিষয়টা ঠিক এমন। জি, যদি এটা বলেন, আমি তাহলে সংস্কার যদি এইভাবেই দেখি, তাহলে আমি সম্পূর্ণ রাষ্ট্র কাঠামো সংস্কার চাই, সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রের একটা আমূল পরিবর্তন চাই। আচ্ছা, আমার যে ভাইটা বললেন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা, আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করব। স্বাধীনতা কখনো দ্বিতীয়বার আসে না, আমি বিশ্বাস করি স্বাধীনতা একবারই আসে। এবং স্বাধীনতা যদি একবারই আসে, তার মানে হচ্ছে আমরা স্বাধীনতাকে ধরে রাখতে পারতেছি কিনা। যদি আমরা স্বীকার করে নিই এটা দ্বিতীয়বারের স্বাধীনতা, তাহলে প্রথমবারের স্বাধীনতা খুবই জঘন্যভাবে প্রশ্নবিদ্ধ ছিল এবং ওটা কোনোদিনও স্বাধীনতা ছিল না। তাহলে ওটা কি ছিল? ভাইয়ের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা স্বাধীন হতে পারিনি। আজকে আমরা এখানে কথা বলতে পারছি, আমাদের এর আগের অপশাসনের সময় আমরা কিন্তু বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাটাই প্রকৃত অর্থে আমরা অর্জন করতে পেরেছি, যেটা 1971 সালে আমরা অর্জন করেছিলাম, কিন্তু সেটা গত 15 বছর ধরে সেটা অর্জন করতে পারি। আমি একটা সম্পূরক প্রশ্ন করি যে বাংলাদেশে কোন আমলে সম্পূর্ণ বাক স্বাধীনতা ছিল বা সংবাদপত্রের স্বাধীনতা ছিল? কোনো আমলেই ছিল না, কোনো আমলেই ছিল না। আমি বাকিদের কাছে শুনতে চাই, আপনারা কি মনে করেন যে কখনো আসলেই আক্ষরিক অর্থে আমরা এই বাক স্বাধীনতা কখনো আমরা পেয়েছি? কেউ কখনোই ছিল না। আপনার ভাইয়ের কথার অ্যান্সারই যে উনি প্রথমবারকে যেভাবে ডিনাই করতেছে, তাহলে কি 30 লক্ষ মা বোনের শহীদটা বৃথা গেছে? যারা সম্ভ্রম হারিয়েছে তাদেরটা বৃথা গেছে? তাহলে তারা কি করছে? তাদের ওইটা কি কোনো প্রশ্ন মানে যুক্তিসঙ্গত ছিল না? তাদের ওইটা কি ছিল? তাহলে তাদের ওইটাকে কি তাহলে আমরা সম্পূর্ণটা বৃথা করে দিচ্ছি? তাহলে 30 লক্ষের অবদানকে বৃথা করে দিচ্ছি, 10 লক্ষ শহীদের রক্তকে বৃথা করে দিচ্ছি সামান্য 24-এর কয়েকজনকে নিয়ে।
ভূখণ্ড পাইছি, 71-এ আমি এক জাতীয় সঙ্গীত পাইছি, 71-এ আমি পতাকা পাইছি। 24টার মূল স্পিরিট ছিল যে স্বাধীনতাটা আমি পাই নাই, যেটা 71 সালে আমাকে বলা হয়েছে 71-এ পেয়ে গেছি, আসলে 71-এ আমি পাই নাই। যদি পাইতাম তাহলে এই 16 বছরে আমার ভোটাধিকার হরণ করা হইতো না। একটা প্রশ্ন করি, 3 মাসে কেন মনে হচ্ছে যে আমরা আসলে যেই স্বাধীনতার প্রমিসটা ছিল সেটা আসলে আমরা সামনে পাবো? এত আশাবাদী কেন হচ্ছেন? আশাবাদী হচ্ছি এই কারণে, কারণ লাস্ট 15-17 বছর ধরে এই যে প্রজন্মটাকে পুরোপুরি অ্যাপলিটিক্যাল করে রাখা হয়েছিল, যারা আসলে কথা বলতে পারতো না, এই প্রজন্মটার ভিতরে সেই চেতনাটা আসছে, যে চেতনার জায়গা থেকেই আমরা আসলে এক্স্যাক্টলি যে জেনজিরা এখন কথা বলছে, যে নতুন ভাবে কথা বলছে। রাইট রাইট, অ্যাবসলিউটলি। রাষ্ট্র ক্ষমতায় আমরা সেই মানুষগুলোকে দেখছি যে মানুষগুলোকে ভাবা হতো তারা কথা বলতে পারে না। আমরা মনে করি এই তরুণ তারাই স্বপ্ন দেখাচ্ছে, স্বাধীনতাটা দিবে আমাদের। আর একটু শুনতে চাই, সামনে একটু মাইক্রোফোনটা। আমি আসলে এই জায়গায় সম্পূর্ণ দ্বিমত যে আমরা আসলে স্বাধীনতাটা পেয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আমরা 1971-এ যে স্বাধীনতাটা পেয়েছিলাম সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা এবং পাকিস্তান আমাদের সাথে কী কী অন্যায় করেছে, অত্যাচার করেছে সেগুলা নিয়ে, কিন্তু বাকি কোনো কিছু নিয়ে কথা বলতে পারি নাই, বাকি কোনো কিছু আমরা উন্নতি করতে পারি নাই। ঠিক এখন আবার একই রকমভাবে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা তাদের কুকর্মগুলা কী আছে সেগুলা নিয়ে কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু বর্তমানে এখন যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে আসলে আমরা কথা বলতে পেরেছি কিনা। কেননা আমরা যখন দেখি যে বর্তমানে রাষ্ট্র কাঠামোতে যারা আছেন তাদেরকে নিয়ে যখন আমরা কোনো কথা বলি তখন আবারও আমাদেরকে অনেক রকমের ট্যাগ পেতে হয়, যাচ্ছে এরা মনে হয় সুশীল সমাজ। ভেরি ওয়েল সেড স্যার, আপনার কাছে শুনতে যাচ্ছি এই ব্যাপারে। নতুন যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটি কিন্তু সত্যি কথা আরেকটা স্বাধীনতা, যে বিগত প্রায় 1.5 যুগ ধরে বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি। ইভেন আমিও তো একটা ভোট দিতে পারি নাই, ভোটের কেন্দ্রে গিয়েছি, আমাকে সম্মানের সাথে বলে স্যার হ্যাঁ দয়া করে যদি মানে ভোট স্যার কষ্ট করতে পারেন, ভোট দেওয়া হয়ে গেছে। এটা কত বড় কষ্টের একটা কাজ। সর্বশেষ ভোট দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন দেখা গেল যে লম্বা একটা লাইন, লাইন আর চলে না, লাইন কেন যেন একেবারে মানে স্থিতিশীল। শেষে বললাম যে আমরা তো শিক্ষক, তখন থেকে কয়েকদিন এসে বিশেষভাবে আলাদা পথ করে নিয়ে গেল। তো মনে হলো যেন একটা বৈষম্য যে কখন থেকে শুরু হয়েছে মনে হলো। সত্যিকার অর্থ যে প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে নতুন যে স্বাধীনতা পেয়েছি, প্রথমত ছাত্র জনতার যে আন্দোলন, এটা মনে করে মহান একটা আন্দোলন। সত্যিকার একটা পিঞ্জের থেকে আমরা মুক্তি পেয়েছি। এই নতুন স্বাধীনতা পেতে আমাদের কষ্ট হয়েছে, কিন্তু ফলটা কতটুকু পাচ্ছি সেটা একটা প্রশ্নবিদ্ধ এখন থেকে যাচ্ছে। সেটাই স্যার আমরা ছাত্রদের কাছ থেকে শুনতে চাই। স্যার ফেরত আসবো আপনার কাছে, কিছু বলতে চাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে স্পিরিট নিয়ে শুরু করেছিল তারা কি সেই স্পিরিটে রয়েছে কিনা? আমার মনে হচ্ছে যে তারা এখন সম্পূর্ণ আওয়ামী বিরোধী অবস্থানে চলে গিয়েছেন। তাদের কাছে শ্রমিকের মূল্য বা জনতার মূল্য নাই মনে হচ্ছে। আশুলিয়ায় বা ড্যাফোডিলের পাশে যে মেয়ে মারা গিয়েছে তার পরিচয় যখন আমরা নিশ্চিত হচ্ছি সে গার্মেন্টস কর্মী, তখন আমরা স্বস্তির নিঃশ্বাস বলছি, ও না, সে কোনো এলিট নয়, সে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এই যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা, এটা কি সঠিক হচ্ছে কিনা? এই স্বস্তির নিঃশ্বাস তালি দিয়ে নেন। অবশ্যই স্বস্তির নিঃশ্বাসটা কারা ফেলছে? আমরাই তো ফেলছি। এটা আমাদের প্রশ্নবিদ্ধ নিজেদের করতে হবে। দ্বিতীয়ত আপনি দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোড ব্রেকারে ছাত্রদল একটি কালিমা লিপন করছেন যে মার্কার হিসেবে, সেটাতে কত বড় হাস্যকর এবং জোকারের মতো দেখাচ্ছে। আপনি যদি এই ধরনের হাইব্রিড কর্ম করে ছবি তুলে প্রচার করতে থাকেন, আপনার দলের কোনো উন্নতি হবে না। এই ধরনের হাইব্রিড মডেল পরিত্যাগ করতে হবে। আপনাকে অবশ্যই সাস্টেইনেবল মডেল গ্রহণ করতে হবে। আরেকটি বিষয়, সেই মডেলটা কি আমি তো সেটা জানতে চাচ্ছি। দীর্ঘমেয়াদী রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। গত 15 বছর ছাত্রলীগ যেভাবে ভেবেছে সেভাবে যদি ছাত্রদল এখন ভেবে কাজ করতে চায় তাহলে তারা গ্রহণযোগ্যতা পাবে না। তাদের নিজেদের গ্রহণযোগ্যতা নিজেদেরকে তৈরি করতে হবে। আমি একজন শিক্ষার্থী হিসেবে তাদের সমালোচনা করতে পারি, তাদের ভুল দেখিয়ে দিতে পারি, বা তাদের কীভাবে উন্নতি করতে হবে এর সাথে থিঙ্ক ট্যাঙ্কে বের করতে হবে। যেমনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বের করতে হবে যে তারা কিভাবে শুধুমাত্র আওয়ামী বিরোধিতা বাদ দিয়ে অন্য অন্য দলের বা অন্য অন্য মানুষের কথা ভাবতে পারে। একইভাবে বামপন্থী দলগুলোকে একইভাবে ভাবতে হবে যে কীভাবে আমরা গাছ এবং বিল্ডিংকে নিয়ে আটকে না থেকে অন্য অন্য বিষয়গুলো নিয়ে ভাবতে পারি। বা আমাদেরকে আরও ভাবতে হবে যে আমি কয়রায়, ফেনীতে, হবিগঞ্জে এবং কুড়িগ্রামে 4টা ছবি তুলে বন্যায় ত্রাণ দিয়ে মানে আমার দায়িত্ব শেষ হলো কিনা। মানে আরো সামগ্রিকভাবে ভাবতে হবে দেশের উন্নয়নে। আর কিছু আমরা আরো শুনতে চাই, অন্যান্য কেউ কিছু অ্যাড করতে চান? শুনি একটু। প্রথমত আমার পূর্বে যে ভাইটি আলোচনা করলেন যে বিশ্ববিদ্যালয়ে এবং পুরো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে করে আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছে, এখন আমরা সেই স্পিডটা ধরে রাখতে পেরেছি কিনা সেটা আসলে সকলের কাছে প্রশ্নবিদ্ধ। একটু আগে একটা
একটি আপু বললেন যে আমরা আসলে মত প্রকাশের স্বাধীনতা পাই না, মানে স্বাধীনতার শব্দটিকে ব্যবহার করার সাথে আমাদের কাছে অনেক বেশি মত প্রকাশের স্বাধীনতাকে আমরা অনেক বেশি রিলেট করতে পারি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা শিক্ষক রয়েছে, অনেক বেশি বুদ্ধিভিত্তিক চর্চাটা আমাদের দ্বারা বেশি হয়। কিন্তু আমাদের বাংলাদেশে যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মজদুর, যারা দিন আনে দিন খায়, তাদের কাছে কিন্তু স্বাধীনতা মানে এই যে তারা এমন একটি মজুরি কাঠামো চায়, এমন একটি মজুরি কাঠামো তারা দাবি রাখে যেটার মধ্যে দিয়ে সে একটা মানবিক জীবনযাপন করতে পারবে। তার কাছে কিন্তু কথা বলতে পারাটা থেকেও পেটের ভাত, শিক্ষার নিশ্চয়তা, চিকিৎসার নিশ্চয়তাটা সবচেয়ে বড় স্বাধীনতা। তাদের এই মজুরি কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কি কথা বলছি কিনা, তাদের হয়ে আমরা তাদের জন্য পর্যাপ্ত কথা বলছি সেটা আমরা কিনা? মনে একই কথাই বলছেন আপনারা। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু আমি যদি বলি যে আন্দোলনটি করেছে শুধুমাত্র ছাত্ররা, তাহলে সেটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে যদি কথা বলি, এইখানকার যে গণ অভ্যুত্থানের আন্দোলন, সেই আন্দোলনে তো আমরা সামনের সারি থেকে ছিলাম, একদম শেষ পর্যন্ত ছিলাম, বিশেষ করে আমিও ছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে হল ভ্যাকেন্ট করে দেওয়ার পর আমরা কিছু গুটি কয়েক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং পুরো আন্দোলনটিকে টেনে নিয়েছে এই এলাকার যারা শ্রমিক। সাভার এলাকাটা যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা, তার মানে শ্রমিকদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। একইভাবে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছে অন্যান্য পেশাজীবীর মানুষরা। কিন্তু এখন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে আমরা যদি শুধুমাত্র ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্যাটার্ন কি হবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কি হবে, আমার বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ক্যান্টিনের খাবার কি হবে, শুধুমাত্র এইটুকুর মধ্যে যদি আটকে যায়, তাহলে বলতে হবে যে শ্রমিক এই আন্দোলনে জীবন দিয়েছে, যে শ্রমিক এই ছাত্রদের নেতৃত্বকে আরো বেশি গৌরব উজ্জ্বল করে তুলেছে, তাদের অবদানটাকে আমরা ভুলে যেতে পারি। বাংলাদেশের ছাত্ররা যদি আমাদের দেশের শ্রমিকদের যে অধিকার, আমি শ্রমিকদের কথা বারবার করে এজন্যই বলছি কারণ আমাদের দেশ এখন পর্যন্ত, আমাদের দেশের অর্থনীতির যে চাকাটা সচল রয়েছে, সেটা আমাদের পোশাক শ্রমিকদের অনেক বড় অংশের ভূমিকা রয়েছে এবং খেটে খাওয়া যে মানুষ রয়েছে তাদের ভূমিকাটা অনেক বেশি অন্যান্য পেশাজীবীর মানুষের ভালো একটা এইখানে আরেকটু বলতে চাই, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের কয়েকটা মাস, খুব অল্প কিছুদিন আগের কথা, যে এইখানে আমাদের আশুলিয়ায় সাভারে আমাদের শ্রমিকরা তাদের 3 মাসের বকেয়া বেতনের দাবিতে যখন আন্দোলনের রাস্তায় নেমেছিল, তাদের উপর নির্বিচারে গুলি চালানোর পর সেখানে 3 জন শ্রমিক নিহত হয়েছে। সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, কিন্তু নিহত হয়েছে। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের জন্য না। এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক এবং আমরা আমাদের দায়িত্ব থেকে সরে এসেছি কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। এই প্রশ্নটাই না, সেটা করছে কিনা সেটাও এই প্রশ্নটা আমি করি। আপনার সহপাঠী যেটা বলছেন যে আপনারা কি আপনাদের দায়িত্ব থেকে সরে এসেছেন কিনা, বা আমরা কি খুব টানেল ভিশন জেনজিরা কি, যেটা সবাই বলছেন যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলা নিয়েই কি শুধু কথা বলছি? কেউ একটু অ্যাড করতে চান না অন্য কাউকে? একটু আপনি আপনার যখন ছাত্রদের উপর হামলা করে, পুরো বাংলাদেশের মানুষ, সকল পেশাস্তরের মানুষ এই রাজপথে নেমেছিল ছাত্রদের জন্য। সেই ছাত্ররা যদি আজকে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যায়, তাহলে ছাত্ররা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে আমি মনে করি। আমার যে অনেক বড় একটা, আমি একটু শুনি যে গণমানুষের কথা কম আসছে, আমি একটু শুনি আপনার কাছ থেকে। একটু মাইক্রোফোনটা দিবেন, আপনার বন্ধুকে দিবেন। আচ্ছা, আমরা আবার ফেরত আসবো আপনার কাছে, বসতে পারেন, আমরা আবার ফেরত আসবো, সুযোগ আছে। হ্যাঁ, আমার একজন সহযোদ্ধা বলেছেন যে স্বাধীনতা আসলে একবারই হয়। তো আমি আসলে বলবো যে আমরা ওই লতা মঙ্গেশকরের একটা গান আছে যে প্রেম একবারই এসেছিল নীরবে। তো স্বাধীনতা কি ওই প্রেমের মতো যে একবারই জীবনে নীরবে আসে? স্বাধীনতা আসলে ওই যে বিষয়টা আসছে, আরেকজন সহযোদ্ধা বলেছেন যে স্বাধীনতা তার প্যাটার্ন, তার যে স্পেসিফিকেশনটা এক এক সময় এক এক রকম, কারণ তার কনটেক্সটটা ভিন্ন, লড়াইয়ের প্রেক্ষাপটটা ভিন্ন, এই জন্য স্বাধীনতাটাও সেই সময়ের সাথেই প্রাসঙ্গিক এবং সেরকম। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কি লড়াই থেকে সরে গেছি কিনা? একটা গভর্নমেন্ট চলে আসছে, সেই গভর্নমেন্ট থেকে আমি যদি আপনাকেও এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করার জন্য কিছু সময় দিতে হয়েছে, আমাদেরও এখানে আসার জন্য প্রস্তুতি নিতে হয়েছে, গভর্নমেন্টকেও সেসব কাজ করার জন্য একটা যুক্তিসঙ্গত সময় দেওয়া দরকার। এবং শিক্ষার্থীরা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 15 বছরের জঞ্জাল যেহেতু সরিয়ে ফেলছে, আমি মনে করি এই গভর্নমেন্টও যদি সেই স্পিডের সঙ্গে বেইমানি করে, তাদেরকেও ছুঁড়ে ফেলবে, এতে কোনো ফল ভোগ করতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন যুক্তিযুক্ত সময় কতটা সময় দেওয়া উচিত? বলার আগে আমি একটু ক্লিয়ার করতে চাই যে স্বাধীনতার যে ব্যাপারটা নিয়ে কথা আসছে, আসলে আমরা কখন
স্বাধীনতার প্রয়োজনীয়তা ফিল করি। যখন আমি নিজে বোধ করি যে আমি এখন পরাধীন, তো সেই পরাধীনতার বোধ থেকেই কিন্তু আমরা আসলে 24-এ রাস্তায় নেমেছিলাম, এবং আজকে আমরা যে অবস্থায় আছি সে আমার কাছে মনে হয় স্বাধীনতা, পরাধীনতা, 71-এর স্বাধীনতা না 24 স্বাধীনতা, এই ব্যাপারগুলো আসলে আলাদাভাবে দেখার বিষয় না। আমি 71-এ বোধ করেছি যে আমি পরাধীন, তাই আমি আবার স্বাধীন হয়েছি, এবং হচ্ছে 24-এ এসেও আমি বোধ করেছি যে কোনো একটা ফ্যাসিস্ট রেজিমের কাছে আমি পরাধীন, তার কাছ থেকে আমি স্বাধীন হয়েছি, এবং সেটাকে আমি স্বাধীনতা বলছি। এবং এইখানে আমি যেটি বলতে চাই, বর্তমানে বাংলাদেশে যেই ব্যাপারটি হচ্ছে যে এই যে আমরা একটি গণঅভ্যুত্থান পার করে এসেছি, আমরা কেন যেন ওই গণঅভ্যুত্থানের পরবর্তী যে স্টেপটা সেটাতে যেতে পারছি না, আমরা স্থিত হতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 2 দিন পর পর আওয়ামী লীগ বা হচ্ছে ফ্যাসিস্ট রেজিমের মানুষেরা রাস্তায় নামার কথা বলে, আমরাও সেখানে হচ্ছে হুড়মুড়ে নেমে পড়ি, এবং যে ঘটনাগুলো হচ্ছে যে রাস্তায় টুকটাক মারামারি হচ্ছে, বিভিন্ন ধরনের অকারেন্স ঘটছে, এইগুলোর কারণে আমার কাছে মনে হয় যে বর্তমানে যারা যেই গভর্নমেন্ট আছে বা আমাদের যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য সামনের সময়ের জন্য ক্ষতিকর। আমরা আবার ফেরত আসবো। সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গন হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন। আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে এসেও আমরা জানি যে আওয়ামী রেজিমের সময় আসলে সাংস্কৃতিকভাবে কতটা হচ্ছে ধ্বংস করা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনকে, সেটা আমরা সবাই জানি, কিন্তু এখনও এসে দেখছি যে এই সাংস্কৃতিক অঙ্গনকে কোণঠাসা করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাই শিল্পকলার মতো একটা জায়গায় নাটক বন্ধ করে দেওয়া হয়, পরবর্তী দিন যখন সেখানে আন্দোলন করা হয়, এটা কারা করছে? এক্স্যাক্টলি আমার প্রশ্নটা হচ্ছে, না এটা তো আমারও প্রশ্ন, কারণ জেনজি আপনাদের হাতে দেশ, আমি শুরুতে বলেছি আমি মিলেনিয়াল, কারা করছে এটা? বলছি যে মব জাস্টিস বা মব লিঞ্চিং, আসলে 10-12 জন মিলে কি আদতেও মব লিঞ্চিং হয় কিনা, এই যে আমার কাছে মনে হয় যে এই গভর্নমেন্টের টাইম নেওয়া অবশ্যই উচিত। আমি আপনাকে একটু আবার ফেরত আসবো স্যার, আপনার কাছে একটু শুনতে চাই যে একটা অভ্যুত্থানের পরে কিন্তু একটা কালচারাল রেভলিউশনও হয়, তো সেই জায়গায় আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ধন্যবাদ। আমি নিজে আসলে একজন খুব আশাবাদী মানুষ। কিছুক্ষণ ধরে যখন জেনজির কাছ থেকে শুনছিলাম, তরুণরা অনেক এগিয়ে গেছে, আসলেও অনেক এগিয়ে গেছে। কেন? আমার ধারণায় যদি বলি, আমরা তরুণদেরকে দেখেছি স্মার্টফোনের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সেই তরুণরা যখন রাস্তায় নেমেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, আমার কাছে এটি অনেক বড় প্রাপ্তি। আবার অনেকের কাছেই প্রাপ্তিটা হয়তো আরও ব্যাপক সময় ধরে। তার মানে আমরা কিভাবে এর মূল্যায়ন করছি, সবগুলো কি এখনই পেয়ে যাব কি না, সেটাও একটি বিষয়। আমি একদম শুরুতে বলছিলাম যে আমরা তো এক ধরনের জগদ্দল পাথর হয়ে গেছি, আমরা বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু জেনজিরা যে এগিয়ে যাচ্ছে, তারা যে চিন্তা করতে পারছে, যে কথাটা একটা এসেছে কিন্তু যে আসলে আমাদের লক্ষ্য করা উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নয়, কথা ফ্যাসিস্টের বিরুদ্ধে। জি এক্স্যাক্টলি, আমরা ফ্যাসিজম, ছাত্রলীগের বিরুদ্ধে কথা নয়, কথা হচ্ছে ছাত্রলীগের যে কর্ম ছিল তার বিরুদ্ধে। এখন যারা বৈষম্য বিরোধীরা আছে, বা আমিও নিজে আপনারা দেখেছেন যে আপনাদের সামনে ছিলাম, শুধু আমার তখন কিন্তু একটি উদ্দেশ্য ছিল, আমার ছাত্ররা কি হয়েছে, আহত হয়েছে, আমার ছাত্ররা আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাদেরকে রক্ষার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। তখন কিন্তু আমার উদ্দেশ্য ওইটা ছিল। এখন আমার তাদের কাছে চাওয়া কি, যে তারা ঠিক যেইভাবে আগের অন্যায় এবং আগের অত্যাচারগুলোকে বলেছে, এখনো তারা সেটা বলতে পারছে একইভাবে করবে। স্যার আমরা একটু প্রফেসরের কাছে শুনতে চাই। আসলে আমি যেটা মনে করি যে স্বাধীনতা অর্জন করাটা সোজা, রক্ষা করা কঠিন। এটা কবিতায়ও আছে, সাহিত্যেও আছে, কবি বলেছেন। আমরা 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটাকে আমরা রক্ষা করতে পারিনি, সেই স্পিরিট। তারই আলোকে কিন্তু আজকে গত 18 বছর 17 বছর যাবৎ যে সেই স্পিরিটটা আমরা ধরে রাখতে পারিনি, তার ফলেই কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আজকে যারা ছাত্র জনতা আছে, ছাত্র আছো, তোমাদের নেতৃত্বেই কিন্তু দেশ আবার আমরা একটা পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি। তো সেই পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার পর এখন আমাদের কি করা উচিত? যে স্পিরিটটা আছে, তোমরা যে স্পিরিট, তোমাদের মাধ্যমে যে স্পিরিটটা অর্জিত হয়েছে, সেই স্পিরিটটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে ব্যক্তিগত পর্যায়ে সংস্কার, সমাজের সংস্কার, রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার হতে হবে। সেই সংস্কার কাঠামোতে আমি প্রথমেই বলেছি যে আমাদের প্রত্যেকের দায় দায়িত্বগুলো কর্তব্য নিষ্ঠার সাথে সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমি যেটা বলছি যে রাষ্ট্রের যে কাঠামোগুলো আছে, মৌলিক কাঠামোগুলো, সেই কাঠামোগুলোতে একটি এই স্পিরিটকে ধরে রেখে, 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রেখে অতি দ্রুত সেই কাঠামোগুলোতে আমরা যত তাড়াতাড়ি পারি পরিবর্তন আনতে হবে। এবং সেই পরিবর্তন আনতে হলে আমাদের সংবিধান থেকে ধরে প্রত্যেকটা স্টেজে ইলেকশন, নির্বাচন কমিশন,
শিক্ষা কমিশন, হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা অনেক দাবি দাওয়া দিয়েছো, আমরা জানি, সেগুলোতে সংস্কার আনা অতি জরুরি। আর এই সংস্কারগুলো যদি আমরা আনতে পারি এবং সেগুলোর বাস্তবায়ন করতে পারি, তাহলেই কিন্তু বাংলাদেশ একটি এই 24-এর গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান থেকে সার্থকতা লাভ করবে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, একটু শুনতে চাই যে শিক্ষা খাতের সংস্কারের কথা বলেছেন স্যার, একটু মাইক্রো, আচ্ছা আপনি বলেও নাকি দিয়ে দেন। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, এখানে আমার কাছে মনে হচ্ছে, আমার ছোট্ট একটা অবজারভেশন, সেটা হচ্ছে বারবার জেনজির কর্তৃক আন্দোলন বলা হচ্ছে। আমি জেনজি বলতে যদি আপনারা শুধু ছাত্রদেরকে বোঝান, তাহলে আমি বলবো এটি একটি ছাত্র জনতার আন্দোলন। সেক্ষেত্রে একজন কৃষক, শ্রমজীবী থেকে শুরু করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণ সরাসরি ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যে একটা আলাদা একটা অংশকে পুরোপুরি যে আমাদের যে জেনজি কর্তৃক আন্দোলন বা স্বাধীনতা বলা হচ্ছে, তাদেরকে আমরা কোনোভাবে এড়িয়ে চলছি কিনা। এই ন্যারেটিভটা কে তৈরি করলো? এই ন্যারেটিভটা জেনজি বা সোশ্যাল মিডিয়া কর্তৃক, আমরা যে জেনজির যে ন্যারেটিভ, সোশ্যাল মিডিয়ার যে প্রচারণা এবং হচ্ছে গণমাধ্যমের যে প্রচারণা, আমার কাছে মনে হচ্ছে আমরা বারবারই জেনজিকে আমরা খুব বেশি এক ধরনের ফোকাস করা যেটাকে বলে, আমরা সেটা করছি, যে ছাত্র জনতার আন্দোলন, আমরা জনতাকে ফোকাস করছি না। আর এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমার পূর্ববর্তী বক্তা এখানে একজন বলেছিলেন ছাত্রদল কর্তৃক যে রাস্তার যে রেলিংয়ের কথা বলা হয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা যে রেলিংয়ের যে রাস্তার যে দাগগুলোকে করে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকা সহ যেগুলো চিহ্নিত করে দেওয়া, এটা কোনো খারাপ কাজ নয়। তো সেই ক্ষেত্রে তারা, আমি দেখেছি লেক সংস্কার করছে, পাখির বাসা দিচ্ছে, পাশাপাশি অনেকগুলো কাজ তারা করেছে, এবং এগুলোকে আমরা যেগুলো প্রশংসনীয় কাজ, সেগুলোকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আবার আরেকজন বক্তা তিনি বলেছিলেন যে বারবার যে আমরা আমাদের আন্দোলন যে আন্দোলনের প্রকৃতি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক হিসেবে আমি যা দেখেছি, এখানকার আন্দোলন যখন একেবারে স্থমিত হয়ে আসছে, স্থানীয় জনগণ যারা হচ্ছে সক্রিয়ভাবে আন্দোলনকে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন, হয়তো সামনের সারিতে ছাত্ররাই সরাসরি ছিল। এই হচ্ছে এক। আমি বলবো এখানে অনেকটা অনৈক্য দেখা যাচ্ছে। এই ঐক্যটা হতে পারে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ কিরকম? হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ সকল ধর্ম, জনমত, সকল বর্ণ সব কিছুকে আমরা ঊর্ধ্বে রেখে এক জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়বাদ, বাংলাদেশের যে স্বাধীনতা, এটাকে রক্ষা করার জন্য আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং সরাসরি একেবারে। কে কে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান না? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের একটি লম্বা সময়ের ক্ষমতাসীন আধিপত্যবাদী রাজনীতির ইতিহাস রয়েছে। আমরা দেখেছি এই ধরনের রাজনীতি আগের কোনো সময় আমাদের জন্য ভালো কিছু বয়ে আনেনি, কিন্তু এই গণ অভ্যুত্থানের আগের সময় আমরা দেখেছি যে কোনো দলীয় জায়গা থেকেও যারা ক্ষমতায় ছিল, জাতীয় ক্ষমতায় ছিল, তারাও আসলে একটি জাতীয় বন্দোবস্ত তৈরি করে দিয়ে যেতে পারেনি, যেটি আসলে আমাদের দেশের পরবর্তী রাষ্ট্রীয় কাঠামোকে সংস্কার করে একটি ভালো সমাধান, স্থায়ী সমাধান দিতে পারবে যখন এই অভিযোগগুলো এই পরিমাণে থাকবে না। অর্থাৎ এই মুহূর্তে এই ক্যাম্পাস পর্যায়েও আমাদের এই ছাত্র রাজনীতি কীরকম হবে সেটিকে নিষিদ্ধ না করে, মাথা কেটে না ফেলে সেই ছাত্র রাজনীতি কীরকম হবে সেখানে সংস্কার করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। আলোচনাটা এখানেই হওয়া উচিত যে আমরা আসলে কি সংস্কার দেখতে চাই। প্রথমত সংবিধান নিয়ে অনেক কথা এসেছে, আপনারা জানেন কিনা আমি জানি না, আমাদের সংবিধানের এখনো অনেক ধারা ঔপনিবেশিক। 1872 সালের প্রণীত আইন এখনো বাংলাদেশে 2024 সালে এসে আমরা চর্চা করছি। এই ঔপনিবেশিক আইনগুলো, এই 200 বছরের ব্রিটিশ শাসনের আইনগুলো পরিবর্তন হওয়া দরকার। দ্বিতীয়ত, আমাদের দেশের অর্থনৈতিক চাকা, আমাদের নিজস্ব পাটকল, চিনিকল সরকারিভাবে রাষ্ট্রায়ত্ত জায়গা থেকে সেগুলো বন্ধ করে আমরা বিদেশি চিংড়ি শিল্প, চা শিল্প ওই দিকে ঝুঁকে পড়ছি। সেখানে আমাদের অর্থনৈতিক চাকা নিজেদের দেশের মধ্যে, নিজেদের পাটকল, চিনিকল থেকে শুরু করে আমাদের শ্রমিকরা, আমাদের চা শ্রমিকরা, আমাদের যারা কাজ করে তারা যেন তাদের মজুরিটা পায় সেটা দেখতে হবে। তৃতীয়ত, আমরা বিশ্ববিদ্যালয়কে বলি মননশীলতার জায়গা, বিশ্ববিদ্যালয়ে গবেষণার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি না যারা ক্লাস করতে আসি তারা শুধু অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করতে আসি। সেই জায়গায় উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে আমূল সংস্কার সেটাও দরকার। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে বিশ্ববিদ্যালয়ে কি সংস্কার দেখতে চান? ক্যাম্পাসে কি সংস্কার চাই? রাষ্ট্র নিয়ে কথা বললাম, স্যাররা আছেন। ক্যাম্পাসে সংস্কারের আগে আমি যেটা বলবো সেটা হলো, ক্যাম্পাস তো দেশেরই একটা অংশ, সেখান থেকে আসলে দেশ সংস্কারটা সবার আগে প্রয়োজন। আমরা যেই একটা ছকের ভিতর বা আমরা একটা স্ট্রাকচারের ভিতর আছি, এই স্ট্রাকচারটা এতটাই ঘুণে ধরা যে আসলে এই স্ট্রাকচারটা পরিবর্তন করা খুবই প্রয়োজন। সেখানে আসলে স্ট্রাকচার থেকে বের হয়ে এসে এটাকে ভেঙে ফেলে নতুন করে একটা স্ট্রাকচার তৈরি করা প্রয়োজন। এবং আপনার আইডিওলজিটা মানুষের ভিতর ঢুকিয়ে দেওয়া, এটা এখন আসলে আমাদের সবার দায়িত্ব হয়ে গিয়েছে। শুধুমাত্র জেনজিরা, আমাদের যারা অংশীজন আছেন তারা যাতে করে এগিয়ে আসেন, আমাদেরকে নতুন নতুন আইডিয়া দেন এবং বিশ্ববিদ্যালয় সহ
বাইরের বিশ্ববিদ্যালয় বাহিরের বা বিভিন্ন পুরো দেশের মধ্যে যতগুলো সংস্কার আছে সেই সংস্কার কাজে যাতে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বাম সংগঠন অথবা যে যতগুলো সংগঠন আছে তারাই না, সকল মানুষ তার তার জায়গা থেকে যেন এগিয়ে এসে এই স্ট্রাকচারটা পরিবর্তন করেন, এটা আসলে আমার একটা আশা। আচ্ছা, একটু স্যারদের কাছে শুনে আসি। স্যার, আপনার থেকে শুনবো। একটা কথা দিয়ে শুধু শুরু করি। স্বাধীনতার কথা বলা হয়েছিল। আসলে স্বাধীনতা আমি দেখেছি সেই 71 থেকে আরম্ভ করে নতুন স্বাধীনতা, আসলে আমাদের প্রচেষ্টা অনেক বেশি, অবদান অনেক বেশি, কিন্তু প্রাপ্তিটা কেন জন্য সেই তুলনায় অনেক কম। কেন যে এটা হচ্ছে আমি নিজেও অনেক সময় মানে প্রশ্নবোধক থেকে যাই। প্রফেসর রাশেদ বলেছিলেন স্বাধীনতা অর্জনের চেয়ে সেটা রক্ষা করা বেশি কঠিন বা দুরূহ। আমি মনে করি তার চেয়ে আরও একটা কঠিন কাজ আছে, সেটাকে কিন্তু শুধু রক্ষা করা না, সেটাকে নার্সিং করতে হবে। জি জি, তার সামগ্রিক উন্নতি দরকার আছে। আমরা যদি সেটা করতে না পারি তাহলে আমাদের যে আমরা নতুন যে সৃষ্টি করেছি, মানে পৃথিবীতে এই প্রথম একটা মাস গেছে যেটা 36 দিনে, তাই না? জুলাই 36 বলেছি আমরা। এটা কিন্তু মানে পৃথিবীতে একটা নতুন একটা সৃষ্টি হয়েছে। তার মানে আমরা অনেকে সৃষ্টি করেছি, কিন্তু তার যে অবদান সেটা কিন্তু অনেক কম। যদি সেটা হয়ে থাকে, ক্যাম্পাসের কথা যদি বলি, শিক্ষক ব্যবস্থার কথাও যদি বলে থাকে, আমারও বাইরে পড়ালেখা করার সুযোগ হয়েছে। আমি তো কখনো দেখিনি সেখানে ছাত্রদেরকে সিট নিয়ে আন্দোলন করতে হয়েছে। আমরা গর্ব করে বলছি যে এই বছর আমরা 7% ছাত্রদেরকে আবাসিক করেছি, এটা গর্বের বিষয়। সত্যিকার অর্থে তাদেরকে কি আমরা সমস্ত ফ্যাসিলিটি এনশিওর করতে পেরেছি? তার মানে কি, তো শুধু তার মানে হচ্ছে আমাদেরকে শুধু সিট দিলে হবে না, তাদেরকে সমস্ত অধিকার, তাদের সমস্ত মানে যা তারা পাওয়ার কথা সেটাকে শেয়ার করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, একটু ছোট করে যদি ধন্যবাদ। আসলে কেমন ক্যাম্পাস যেই প্রসঙ্গে এখন এসছে, আমি ছোট করে দুটো বলি। আপনাদের জেনজিকেই প্রশ্ন করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা চিনতেন কিভাবে? আমার মনে হয় অতিথি পাখি দিয়ে। তাহলে আমি যদি এইভাবে কথাটা বলি যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যে সব কিছু থাকতে হবে তা না, আপনারা যদি মনে করেন তাহলে দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা যেভাবে চিনি সেটা রক্ষার জন্য, সেটাকে নার্নিশ করে আমরা কিভাবে এগিয়ে যাব, সেটা আমাদের প্রধান একটা মুখ্য আমাদের নীতি হওয়া উচিত। এখানে যে বিল্ডিং হতে হবে, এখানে যে অমুক কিছু হতে পারে, সেটা নাও হতে পারে। এটি একটি সংস্কারের জায়গা আমি মনে করি। আরেকটি বড় সংস্কার সব জায়গায় প্রয়োজন, সকল বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন। সেটি হচ্ছে কি, আমি কবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং কবে এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাব, এটা আমার নির্ধারণ করার প্রয়োজন আছে, যাতে যে কোনো সিচুয়েশনেই আমি পরিকল্পনা করে রাখতে পারি যে হ্যাঁ, একটি ছেলে অন্তত 53 ব্যাচের, অন্তত 54 ব্যাচের অথবা 52 ব্যাচের, তারা যেন সময় মতো বেরিয়ে যেতে পারে। এই দুটি সংস্কার প্রয়োজন। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হবে যে আমরা ছাত্রদের উপর এত কিছু চাপিয়ে দিচ্ছি, রাষ্ট্র সংস্কার করো, ক্যাম্পাস সংস্কার করো, দেশ বদলাও, কিন্তু ছাত্রীদের কাজ তো পড়াশোনা করা। আপনি কিভাবে দেখছেন এটা? আসলে আজকের যারা শিক্ষার্থী, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের যে চাহিদাগুলো আছে, বিশেষ করে আমরা যদি ক্লাসরুম শিক্ষার কথা বলি, ক্লাসরুমে আমাদের যে কোর্স কারিকুলাম আছে আসলে অনেক বেশি। আমার মনে হয় পৃথিবীর অনেক দেশ আছে যেখানে থিওরিটিক্যাল লার্নিংটা অপটিমাম করা উচিত। আমাদের ম্যাক্সিমামের চেয়ে অপটিমাম করে আমাদেরকে কিছুটা প্র্যাকটিক্যাল যে টাস্কগুলো আছে সেগুলো বাড়ানো উচিত। আর আমাদের একজন প্রিয় শিক্ষার্থী কিছুক্ষণ আগে বলেছেন যে তাদের গবেষণার জন্য মাস্টার্স পর্যায়ে বিশেষ করে গবেষণা ভাতা, শিক্ষার্থীদের জন্য অ্যাসিস্ট্যান্টশিপ, এগুলো থাকা উচিত। এগুলোর প্রচলন কিন্তু বাংলাদেশে নেই। আমাদের যারা মাস্টার্সে রিসার্চ করবেন তাদের জন্য আমরা অ্যাসিস্ট্যান্টশিপ দিতে পারি কিনা, সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে দেশের সর্বোচ্চ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণায় আরো উৎসাহিত করা, আরো বেশি ফান্ডিং। জি হ্যাঁ, শুনি। আচ্ছা, আমাদের অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে আমাদের সবচেয়ে বেশি আমরা যে কথাটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সংস্কার। তো আমি আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই বা সংস্কারের বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অবশ্যই মেরুদণ্ড থাকা উচিত। যে মেরুদণ্ড আমরা আমাদের আন্দোলনের সময় আমরা দেখতে পাইনি সারা বাংলাদেশে।
যেখানে হল ভ্যাকেন্ট করা হয়েছে আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সময়কার সরকারের চাপের মুখে পড়ে আমাদেরকে হল ভ্যাকেন্ট করতে তখন বাধ্য করেছে। তো নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা বা তার জন্য কি কি পদক্ষেপ নিবে, সেই বিষয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে প্রশ্ন থাকবে। আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে স্বচ্ছতা থাকা উচিত। আমার মনে হয় আমরা এখানে যারা স্টুডেন্ট আছি কেউ বলতে পারবো না যে কেউ কোনো দলীয়ভাবে বা কেউ কোনো লবিং করে আমরা এখানে ভর্তি হয়েছি, কিন্তু আমরা এটা সারা বাংলাদেশে দেখতে পাবো যে কোনো শিক্ষক, এবং দেখতে পেয়েছি আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে অনেক শিক্ষক নিয়োগ প্রাপ্ত হন, যার মাধ্যমে এখানে শিক্ষকদের যেই গুণগত মান এবং দুর্নীতি সেটা আমরা দেখতে পাই, যে কারণেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি সরকার হয়ে পড়ে। তো এই জন্য আমাদের শিক্ষকরা কি ভূমিকা রাখবে সেই প্রশ্ন বলেন তাড়াতাড়ি। আচ্ছা ভাই, আমি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে দুইটা আলাপ দিতে চাই। সেটা হলো যে একটা রাষ্ট্রের দুইটা বেসিক কাঠামো থাকে, একটা হলো বেস স্ট্রাকচার আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। সমস্ত সুপার স্ট্রাকচার হচ্ছে বেস স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। বেস স্ট্রাকচার হচ্ছে অর্থনৈতিক কাঠামো। তাহলে একটা রাষ্ট্রের যখন আপনি অর্থনৈতিক সংস্কারটা আনবেন, এমনিতেই সুপার স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে বা সেটা পরিবর্তন হবে। ফলে সুপার স্ট্রাকচার আমরা বলতেছি আজকে নির্বাচন ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, চিকিৎসার সংস্কার, তাহলে অন্য বিচারিক প্রক্রিয়ার সংস্কার, এই সংস্কারগুলো আসলে ডিপেন্ড করতেছে অর্থনৈতিক সংস্কারের উপর। যদি অর্থনৈতিক সংস্কার না করা হয় তাহলে এই সুপার স্ট্রাকচার পরিবর্তন দিয়ে এটা সাস্টেইনেবল হবে না। বলে আমি স্টুডেন্ট সাস্টেইনেবল রিফরমেশন চাই। 24-এর যে আন্দোলনটা শুরু হয়েছিল, এটা হয়েছিল আমাদের মেইনলি বিসিএস কেন্দ্রিক। ওই বিসিএস নিয়ে এখন আর মাতামাতি আমি তেমন দেখি না। তো বিসিএস এর যেই আগের যে চেয়ারম্যান ছিলেন পিএসসির, ওনার যেই দুর্নীতি এবং বিসিএস কেন্দ্রিক যে দুর্নীতি বিগত সরকার যেটা করেছে, ওইটা থেকে আমাদের সংস্কার প্রয়োজন। মানুষের হচ্ছে কেরিয়ারটা ফোকাস করতে হবে, শুধু পড়াশোনা শেষ করলাম। চ্যানেল 24 এ কিন্তু এই বিসিএস এর দুর্নীতি নিয়ে একটা রিপোর্ট হয়েছে। চ্যানেল 24 এর রিপোর্টটা পরে কিন্তু আমরা অগ্রগতি কিছু দেখি নাই, বিগত সরকারও দেখি নাই। এই সরকারের থেকে আমাদের আশা যে এই সরকার হয়তো এটা নিয়ে ভালো কোনো একটা অনুসন্ধান করবে। দ্বিতীয় একটু ওনাকে দিবেন, অনেকবার জি একটু ভেঙে সরি, সময় কম। আমরা আন্দোলন করেছিলাম মূলত কোটা নিয়ে। বিশ্ববিদ্যালয় এখনও পোষ্য কোটা, ভিসি কোটা এগুলো রয়েছে। বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আমাদের এখানে 3 জন অভিভাবক আছেন, প্রভিসি স্যার, প্রক্টর স্যার এবং ডিন স্যার। ওনারা এই কোটার ব্যাপারে কি বলবেন, যে পোষ্য কোটা মানে সর্বনিম্ন নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বা কর্মকর্তা কর্মচারীর ছেলেমেয়েরা এখানে চান্স পায়, এটা আমাদের জন্য খুবই লজ্জার। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান দরকার, একাডেমিক মাস্টার প্ল্যান দরকার, অবকাঠামোগত মাস্টার প্ল্যান দরকার, এটা নিয়েও কোনো ধরনের অগ্রগতি ওনাদের নেই। দলীয় নিয়োগ, এই 5ই আগস্টের পরে যখনই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দেওয়া হয়েছে তখনই বিভিন্ন জায়গায় দলীয় নিয়োগ দেওয়া শুরু হয়েছে। এর বাইরে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে তখন কি অবস্থায় যায় সেটা আমরা জানি না। বিসিএস এ তো হচ্ছে বিভিন্ন ধাপে পরীক্ষা দেওয়ার পর বিসিএস ক্যাডার হয়, নাম কাগজে ভাইবা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাওয়া যায়, এটাও সংস্কার খুবই জরুরি। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বিধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাদেশ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি আছে, আর অনেকগুলো বিধি আছে, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অতীব জরুরি বিষয় হয়ে পড়েছে সংস্কারের জন্য। আর রাষ্ট্রীয় বিষয়ে একটা কথা বলতে চাই যে 71 সালে স্বাধীনতার পরে বাকশাল হয়েছিল কয়েকটা দলকে নিয়ে, আর বর্তমান সরকার তার সরকারের কাজকে বৈধতা দেওয়ার জন্য নতুন একটি খসড়া করছে যে অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ, মেয়াদ অনির্দিষ্ট। সেটা কি বাকশালের দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমাদের কাছে সময় কম, কারা কথা বলেন একটু নতুন সবাইকে সুযোগ দিতে চাই। একটু অনেকক্ষণ ধরে হাত তুলছে, জি একটু মাইক্রোফোনটা দিবেন। আমরা বারবার বলছি যে প্রশ্ন আছে একটা, রাষ্ট্রের সংস্কারের কথা, অন্তর্বর্তীকালীন সরকার, তারাই যদি সংস্কার করতে পারে তারা কেন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না? সবার আগে যেটা বলতে চাই যে আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে অনেকক্ষণ আলাপ করছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আসলে এই যে নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, এই বাংলা ভূখণ্ড বারবার মানুষ নানানভাবে সংগ্রাম করে আসলে নতুন করে স্বপ্ন দেখতে চেয়েছে। কিন্তু রাষ্ট্র আমরা যতই সংস্কার করার কথা বলি না কেন, আমরা যদি ব্যক্তি পর্যায়ে সংস্কার না করি তাহলে আসলে রাষ্ট্র সংস্কার কখনো কাজে দেবে না। আমরা বারবার বলছি যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, কিন্তু আমরা দেখছি যে আসলে আগেও যে মানুষগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এখনও তারা দুর্নীতি করে যাচ্ছে। আমরা ব্যক্তি পর্যায় থেকে তাদের বিরুদ্ধে কথা বলছি না, কিংবা বললেও কতজন বলছি। আসলে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।
আসলে আমাদের ওই জাগরণের সময়টা এসেছে। আমরা শুধু একটা জুলাই গণ অভ্যুত্থান করে যে থেমে থাকবো, তাহলে আসলে নতুন বাংলাদেশ আমরা পাবো না। এই সংস্কারের জন্য আমাদের প্রয়োজন আসলে ব্যক্তি পর্যায় থেকে সচেতন হওয়া, প্রতিটা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলা। সেটা হচ্ছে যে একজন গার্মেন্টস শ্রমিক হোক, কিংবা একজন আদিবাসী হোক, কিংবা যেই হোক, যে ধর্মাবলম্বী হোক, যেন কাউকে কোনো ট্যাগিংয়ের শিকার করা না হয়, কোনো অপরাজনীতির শিকার না হয়। এই সংস্কারগুলো যদি ব্যক্তি পর্যায় থেকে আসে, তবেই আসলে আমরা রাষ্ট্র পর্যায়ে যে সংস্কারের কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ। বলেছেন একবারও? আচ্ছা, হ্যাঁ বলেন বলেন বলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের ফসল হলেও তারা আসলে কিন্তু কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি, এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন আমরা জানি না তারা আসলে কোন প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন। তো সেখান থেকে এবং গত 3 মাসের তাদের কার্যক্রমের প্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ হচ্ছে এটাই যে এই সরকার আসলে সম্পূর্ণ যে সংস্কার যেটা আমরা চাই সেটা পালনে সক্ষম না, এবং যত দ্রুত সম্ভব। কেন মনে হচ্ছে, কেন সক্ষম না, কেন মনে হচ্ছে? প্রথমেই মানে রাজনৈতিক দলকেই কেন লাগবে সংস্কার করতে বা রাষ্ট্র পরিচালনা? আমাদের গণঅভ্যুত্থানের যে প্রধান স্পিরিট ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত দল সমস্ত মতের একমত হওয়া, এই সরকার ক্ষমতা আসার পর আমার মনে হয়েছে সেই ঐক্যমতে ফাটল ধরেছে, এবং সেই ঐক্যমত ধরে রাখার প্রধান দায়িত্ব ছিল কিন্তু এই সরকারের। তারা সেই জায়গাটা যেহেতু ব্যর্থ হয়েছে, আমার মনে হয় তারা নির্বাচন ব্যবস্থায় সংস্কার করে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা কথা বলতে চাই, আনুপাতিক হারে আসন বন্টনের যে ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে আমার মনে হয় এটি যৌক্তিক। কারণ ভোটের আনুপাতিক হারে আসন বন্টন করা হলে আসলে কোনো রাজনৈতিক দলই দানব হয়ে উঠতে পারবে না। ধন্যবাদ। জি, এরকম গ্যারান্টি দেয়া যাচ্ছে কি যে জনগণ যদি মনে করে কোনো এক দল তাকেই তারা ভোট দেবে, সেই সুযোগ কিন্তু সবসময় থাকছেই। উপদেষ্টা পরিষদে যাদেরকে এখন নিয়োগ দেওয়া হচ্ছে আসলে কারা দিচ্ছে, আমার প্রথম এবং প্রধান যে প্রশ্নটা সেটা হচ্ছে কারা, এদেরকে আগে খুঁজে বের করা মানে উচিত। এরপর আর একটা প্রশ্ন হচ্ছে যে এই সরকারের মেয়াদ নিয়ে, এই সরকারের মেয়াদ অবশ্যই নির্দিষ্টভাবে বলতে হবে, হোক সেটা 5 বছর 10 বছর 50 কিংবা 100 বছর, কিন্তু বলতে হবে এই সরকারের মেয়াদ এত বছর পর্যন্ত। 1947, 71, 90 এবং 2024 এর মাঝে সময়গুলো 24 বছর 20 বছর, তাহলে কি আগামী 2050 বছরে একটা কোয়েশ্চেন বোধক চিহ্ন আছে কি না? এই লক্ষ্যে আমাদের স্টুডেন্টকে একতাবদ্ধ হতে হবে, এবং আমাদের ছাত্র রাজনীতি অছাত্র রাজনীতি নয়, আমরা ছাত্র রাজনীতি এবং অছাত্র রাজনীতি দুটোকে একসাথে গুলিয়ে ফেলি, আমাদের মেইন সমস্যাটা হয় এখানে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা আচ্ছা একটু পিছে যাব যে এই রাষ্ট্র মেরামতে এতক্ষণ পর্যন্ত যা শুনছিলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি? অনেকেই বলছে যে ঐক্য নেই বা বর্তমান সরকারের বৈধতা, চ্যালেঞ্জগুলো কি? বৈষ্ণব পদাবলীর কবি বরুচণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই আধুনিক জাতিরাষ্ট্রের মূল ফিলোসফি, যে সবার উপরে নাগরিক সত্য, তাহার উপরে নাই। ফেসিবাদ কায়েমের মূল কারণ হচ্ছে ফেসিবাদ মনে করে যে সবার উপরে মতাদর্শ সত্য, নাগরিক হচ্ছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট। ঠিক আছে, বাংলাদেশ রাষ্ট্রে 2009 থেকে 23 এই সময়কালীন সময়ে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বোঝানো হয়েছে যেখানে মতাদর্শ হচ্ছে সুপ্রিম, নাগরিক হচ্ছে তার সাবঅর্ডিনেট। এবং সবসময় নাগরিক যখন তার নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করেছে, নাগরিক যখন ভিকটিম হয়েছে, নাগরিক যখন ভিকটিম হওয়ার পর রেমেডি চেয়েছে, তখন রাষ্ট্র কাঠামো থেকে বলা হয়েছে তুমি আসলে কোন মতাদর্শের পক্ষে, তুমি কি মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে না বিপক্ষে? মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের এই ধারণাটাকে কেন্দ্র করে যেটা করা হয়েছে যে মানুষকে বিমানবিকীকরণ করা হয়েছে, প্রত্যেক ভিন্ন মতাবলম্বীকে বিমানবিকীকরণ করা হয়েছে। এখন কি এটা থেমে গেছে? কারণ আপনারই একজন বন্ধু বলেছিলেন যে সেই ট্যাগিং প্রথা এখনো চালু আছে। হ্যাঁ, সেটাই আমি বলছি যে আমাদেরকে মূল ফিলোসফিতে ফেরত যেতে হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, বা সবার উপরে নাগরিক সত্য, তাহার উপরে নাই। এখনকার সময় আমি যেটা দেখছি যে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের বিপক্ষের শক্তি এখন নতুন করে আবির্ভাব হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে বা বিপক্ষের শক্তি হিসেবে। কেউ যখন এই সরকারকে বিরোধিতা করছে তখন আগে বলা হচ্ছে যে তুমি 5ই আগস্টের আগে কোথায় ছিলা, বা তুমি কি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কোথায় ছিলা, বা তুমি হচ্ছে এই আন্দোলন, তুমি হচ্ছে ছুপা আওয়ামী লীগ বা ছুপা ইত্যাদি ইত্যাদি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের রাষ্ট্রের মূল ফিলোসফির জায়গায় যদি আমরা ফেরত যেতে পারি, তাহলে হচ্ছে ওই দিন যে সংবিধান আছে এই সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রের নাগরিক আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমি শেষ করে নেই, আবার আসতে হবে আমাদের এখানে। হ্যাঁ, বিগত 16 বছরে আমরা মূলত কি রাজনীতি দেখছি? ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্রলীগ, মূলত ছাত্র রাজনীতির উদ্দেশ্য কি? সেটা হচ্ছে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা, আর হচ্ছে এককভাবে ছাত্র জন্য তার অধিকার নিয়ে সচেতন হয় সেই বিষয়ে কাজ করা।
আসলে ছাত্রলীগ কি করছে? ছাত্রলীগ হচ্ছে ক্যাম্পাসকে বিরাজনীতিকরণ করছে, সেখানে নিজেদের কাজ চালায়, নিজেদের ক্ষমতা দেখায়, হচ্ছে সেখানে তারা একক কর্তৃত্ব কায়েম করছে, যার মাধ্যমে হচ্ছে রাজনীতির প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে, তারা সেখান থেকে রাজনীতি চায় না। কিন্তু আমরা যদি দেখি এই 15 বছর বা 16 বছরে এই ছাত্রলীগের বিরুদ্ধেও বিভিন্ন ছাত্র সংগঠন আছে যারা ক্যাম্পাসে হচ্ছে ছাত্রলীগের আমি বুঝতে পারছি আপনি মনে করেন যে বাকি ছাত্র সংগঠনগুলো আমার সবাইকে সুযোগ দিতে হবে, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আমি সেই জায়গা থেকে চিন্তা করি যে আমাদের আসলে রাজনীতি সংস্কার দরকার, আর প্রত্যেকটা ছাত্র সংগঠন বা যারা আছে তাদের উচিত ক্যাম্পাস নিয়ে চিন্তা ভাবনা করা বা এখানের ছাত্ররা এককভাবে যাতে তাদের অধিকার নিয়ে সচেতন হয় সেই বিষয়ে কাজ করা। ধন্যবাদ। আমি আসলে তখন থেকে অনেকের বক্তব্য শুনলাম। তো আমাদের আজকে এই আলোচনার মূল যেই জিনিসটা সেটা হচ্ছে সংস্কার। আমরা আসলে সংস্কারটা কি কারণে চাই, কেন আমরা সংস্কারটা চাই সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা সংস্কারটা চাই হচ্ছে আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা উন্নত সবার অধিকার নিশ্চিত হবে এরকম একটা বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশটা আমরা কিভাবে পাবো, কিভাবে সেটা কি আমরা ছাত্র রাজনীতি করে পাবো, আমরা শিক্ষক রাজনীতি করে পাবো, আমরা কি সেটা সংবিধান পরিবর্তন করে পাবো, কিভাবে পাবো আমাদের এটা ভাবতে হবে। আমরা যখন এটা ভাববো এবং আমরা যখন সেই পয়েন্টগুলো খুঁজে বের করব তখনই সংস্কারটা শুরু হবে। আমি মনে করি এটা ছাড়া বিভিন্ন বিতর্ক করে সংস্কার কখনোই হবে না। রাইট। আমার এক ভাই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা কি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হচ্ছে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ যারা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে জীবন দিয়েছেন তারাই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা। এবং আরেকটি প্রসঙ্গ তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতটুকু হবে সেটা বলা। আসলে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে সংস্কার করার লক্ষ্যে কয়েকটি কমিশন গঠন করছেন এবং কমিশনগুলো প্রত্যেকটা কমিশন আলাদাভাবে সংস্কারে কাজ করছেন, যেখানে নির্বাচন প্রক্রিয়া আগামী দিনে কেমন হবে সের জন্য কিন্তু তারা কাজ করছেন। কমিশনগুলো কিন্তু বসে নাই। ছোট করে একদম ছোট করে আমরা অনেকক্ষণ ধরে অনেক আলোচনা করলাম, অনেক উত্তর খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আমি দুইজন অভিভাবককে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাদের কাছে আমার একটু প্রশ্ন আছে, আপনাদের সময় একটু উত্তর দিয়ে যাবেন। আমি একটু প্রক্টর স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা বিগত সময়গুলোতে যেই প্রক্টর স্যারদেরকে দেখেছি তাদেরকে যেভাবে চলে যেতে হয়েছে আপনাকে যেন সেইভাবে চলে যেতে না হয়, তার জন্য আপনারা ছাত্র বান্ধব কি ধরনের পদক্ষেপ আপনি নিচ্ছেন এবং সেটাতে সুনির্দিষ্ট আপনার কতদিনের সময় লাগতে পারে আপনি একটু ছোট্ট করে বলে যাবেন। আর প্রভিসি স্যার, যেহেতু ভিসি স্যারকে পাইনি, প্রভিসি স্যারের কাছে আমার অনুরোধ যে আমরা এই যে নতুন স্বাধীনতাটা, আজকে যদি জুলাই বিপ্লব না হইতো তাহলে আপনি এই চেয়ারটাতে বসতে পারতেন না, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাইলে জুলাই বিপ্লবের পরে আমাদের এই স্পিরিটটাকে ধারণ করে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে স্বাধীন এবং স্বতন্ত্র যে আমাদের অবকাঠামো এবং ভৌগোলিক যে স্বাধীনতা রয়েছে, আমাদের যে নীতি আদর্শ রয়েছে, সেই নীতি আদর্শের জায়গাতে কোন কোন জায়গাটাতে আপনি কাজ করতে চান এবং কত সময় লাগবে? ছোট করে, একদম ছোট করে। আমরা চাইবো সেটা হলো যে এই সরকার আসলে কত বছর থাকতেছে সেটার একটা সুনির্দিষ্ট তাকে একটা দিতে হবে, এবং যে ফ্যাসিবাদী কাঠামো ভাঙার জন্য এই সরকার যদি এসেছে তাহলে তাকে একটা রূপরেখা দেওয়ার মাধ্যমে জনগণকে নিশ্চিত করতে হবে যে আমি এত বছরের মধ্যে এভাবে এই সংস্কারটা আনবো এবং আমাদের এই অভ্যুত্থান তবেই সম্ভব হবে, এটাই মনে করতেছি। ছোট করে, একদম ছোট করে। একটা কথা উঠেছে সবার উপরে নাগরিক সত্য। এখন কথা হচ্ছে একটা নাগরিক কিন্তু আপনার বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে বড় হয়ে ওঠে। আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমি একটা কালচার থেকে এসেছি এবং সেই কালচার থেকে এসে জাহাঙ্গীরনগরে এসেছি। জাহাঙ্গীরনগর একটা আলাদা একটা কালচার, যে কালচার আমি বড় হয়ে উঠছি। অর্থাৎ আমি যে কালচার থেকে আসছি প্রত্যেকটা মানুষের কালচার ভিন্ন, তাদের অবস্থানগুলো ভিন্ন হবে। তো সেক্ষেত্রে একটা মানুষকে যদি সঠিকভাবে আপনি পরিচালনা করতে চান, বা আপনি যে বলছেন যে মানে সবার উপরে নাগরিক সত্য, সবাই কিন্তু সত্য নাও হতে পারে। আমি যে জেনজি হিসেবে আমার অবস্থানটা সঠিক নাও হতে পারে, আমার মধ্যে ভুল থাকতে পারে। সেজন্য আমাদের যে মানে সংস্কারটা করা দরকার সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা এবং নৈতিক সেটা দরকার। শেষ করব একেবারে। স্যার আপনার কাছে প্রশ্ন ছিল। আসলে যে প্রশ্নটি এসছে, আমি যেটা মনে করি যে আমি যে দায়িত্বটা আছি এই দায়িত্বটার হচ্ছে শিক্ষার্থীদেরকে সহায়তা করা। তা আমি আমার সর্বোচ্চ চেষ্টা কিন্তু ইতিমধ্যে করে যাচ্ছি এবং যখনই কোনো প্রবলেম রাইজ করে আমি কিন্তু চেষ্টা করি উইদিন 5 মিনিটসের মধ্যে সেই স্থানে পৌঁছে যাওয়ার, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বিগত দিনে যে অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, আমি কিন্তু সেগুলোর ব্যক্তিগতভাবে ঘোর বিরোধী
এবং আমি আমার যতদিন আমি দায়িত্বে থাকবো আমি ছাত্র বান্ধব হয়েই কাজ করবো। জি ধন্যবাদ স্যার, সময় কম, একটু একদম শেষে প্রভিসি স্যারের কাছে শুনবো, স্যার যদি র্যাপ আপ করেন। আচ্ছা ধন্যবাদ। আমি আসলে যতটুকু শুনেছি তাতে আমি একটা বিষয় বলবো, একটা হচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি ছাত্র দলের সমালোচনা করতে পারি, ছাত্র শিবিরের সমালোচনা করতে পারি, ছাত্র লীগের সমালোচনা করতে পারি, কিন্তু আমাকে কিন্তু কাজ দিয়ে দেখাতে হবে যে ছাত্র দলের এই কাজটা, ছাত্র শিবিরের এই কাজটা, বৈষম্য বিরোধীদের এই কাজটা ভুল, অর্থাৎ তার চেয়ে বেটার একটা কাজ আমাকে করতে হবে। এটা একটা বড়। আর একটা আমি যেটা মনে করি যে এই যে বিশ্ববিদ্যালয়ে একটু আগে আমি বলেছি যে আমাদের যে কথাটা একদম শুরুতে বলেছিলাম যে আমাদের পরিবর্তনটা কিন্তু ভিতর থেকে হওয়া প্রয়োজন। এই পরিবর্তন একদিনে হবে না, এটা আমাদের যেমন মেনে নিতে হবে, একইভাবে আমরা এখন যাদের সাথে আছি অর্থাৎ আমাদেরকে যারা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক দ্বিমত আছে, কিন্তু তাদেরকেও যেমন আমাদের সময় দিতে হবে, একইভাবে আমি মনে করি যে তাদেরও একটা রূপরেখা প্রণয়ন করা উচিত যে তারা কি করতে যাচ্ছেন। জি ধন্যবাদ স্যার, একেবারে ছোট করে যদি শেষ করেন। ধন্যবাদ, সময় খুব শেষ। ছোট একটা কথা বলে শুরু করতে চাই। বিগত সরকার বা বিগত দিনগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল, ইমিডিয়েট পাস্ট এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো একজন কর্তা ব্যক্তির হঠাৎ করে আমাকে ফোন করে বলে, স্যার এটাকে আমার বিরুদ্ধে এই আছে, কিছু করা যায় কি না। আমি আশ্চর্য হলাম, তাদের ধ্যানে জ্ঞানে মননে এমন সিস্টেম তৈরি হয়ে গেছে যেন অনিয়মটা তাদের মধ্যে নিয়ম হয়ে গেছে। তো সুতরাং আমি আশ্চর্য হলাম কেমন করে বলতে পারে, এখনও এই পর্যায়ে তারা সেরকম আশা করছে। তো আমরা মনে করি ও ঠিকই বলেছিল, আমরা কিন্তু এটা কোনো দলীয় সরকার না, কোনো দলীয় সরকারের ম্যান্ডেট বাস্তবায়ন করতে আমরা এখানে আসি নাই। আমরা ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগের পরে যে সরকার যদি সেটা ভুল করে থাকে দুঃখজনক, তার অংশটা আমরাও হয়ে থাকে, আমরাও খুব কলঙ্কিত হব। এবং আমি চাই না সেরকম করে বিদায় নিতে। আমি চেষ্টা করব সব দিক থেকে ছাত্রছাত্রীদের সেই মনের আশা পূর্ণ করে, শিক্ষক সমাজ থেকে আরম্ভ করে একটা পরিবর্তন আনার চেষ্টা করব। আমি জানি না সেটা কতটুকু সফল হবে, তবে সেটা সম্ভব, অসম্ভব কিছু না। আমি সবসময় অপটিমিস্টিক থাকতে চাই। যদি সকলের সহযোগিতা পাই, যদি কোনো কুচক্রী মহল, যেটা এখন বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, যদি সেই কুচক্রী মহল থেকে আমরা উঠতে পারি, সবাই যদি সৎ মননশীলতা নিয়ে মানে কাম ফরওয়ার্ড করে সামনে এগিয়ে আসে, আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য ছিল সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের যে অনুষ্ঠান ছিল এটা সত্যিকার অর্থে ছাত্র জনতার একটা বিজয়। আমরা কথা বলতে পারছি, গত 15টা বছর আমরা কি এরকম কথা বলতে পেরেছি? পারি নাই। সুতরাং এটা একটা অবদান, কিন্তু অতটুকুতে হলে হবে না, এটাকে ধরে রাখতে হবে, এটা নার্সিং করতে হবে, যেন আমরা যেটা ধারণ করছি, যেটা বলছি, সেটা যেন অন্তরে ধারণ করে কাজে পরিণত করে। সবার সহযোগিতা জানাচ্ছি। ধন্যবাদ। সবশেষে চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সুন্দর একটা আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ব্যাপারে, অনেক ইস্যুতে মতবিরোধ আছে, কিন্তু একটা ব্যাপারে তাদের মধ্যে ঐক্য আছে। জেনজিরা চায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, তাতে যতই বাধা আসুক তারা বলছে প্রয়োজনে আবারও তারা রাজপথে নামবে, আবারও আন্দোলন করবে। দিন শেষে আমরাও চাই বাংলাদেশ এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ক্যাম্পাসে।